আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ, ল ফ্রম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অব চেম্বার ব্যারিস্টার এ এম মাসুম। ব্যারিস্টার এ এম মাসুম, আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি ডিএসসির প্রধান ইন্ডেক্সটি আবারও কিন্তু ৭,০০০-এর উপরে অবস্থান করছে এবং আমরা জানি যে নতুন কমিশনের হাত ধরে আমরা দেখেছি সূচক ৪,০০০ থেকে আসলে এই অবস্থানে এর চাইতে বেশিও আমরা দেখতে পেয়েছি ৭,৩৬৭তে। আর সেই সাথে আমরা দেখেছি যে ৪০ কোটি টাকা টার্নওভার থেকে কিন্তু ৩,০০০ কোটি টাকার আশেপাশেও গিয়েছে এবং ওই মুহূর্তে কিন্তু ব্যাংকগুলোও কিন্তু পুঁজিবাজার থেকে ভালো প্রফিটও করেছে। তো সেই মুহূর্তে আমরা এক্সপোজারকে কেন্দ্র করে, বিনিয়োগ সীমা নিয়ে এটিকে কেন্দ্র করে আমরা কিন্তু অনেক ধরনের কথাবার্তা শুনতে পাচ্ছি। তো এইটার আসলে কি সলিউশন হতে পারে, কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? আসলে এটা একটু যদি আপনি ব্যাকগ্রাউন্ড থেকে আপনাকে জিনিসটা দেখতে হবে, বাট কিছুদিন ধরে আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে একটা পাবলিক ডোমেইনে একটা ইনফার হচ্ছে যে এখানে বোধহয় একটা রাও চলছে বিটুইন দিস টু রেগুলেটরি বডি। আসলে কমিশন, নতুন যে কমিশন আসছে, কমিশন আসার পর থেকে আপনারা দেখেছেন যে ওনারা সমস্ত দিক চেষ্টা করে কিভাবে মার্কেটকে ভালো করা যায় এবং কিভাবে ক্যাপিটাল মার্কেট, যেখানে ৫০ কোটি টাকা, আপনি অলরেডি মেনশন, ৫০ কোটি টাকা টার্নওভার থেকে ৩,০০০ কোটি টাকা টার্নওভার পর্যন্ত তারা নিয়ে গিয়েছে। তো সেই জায়গায় যখন আসছে, যখনই দেখা যাচ্ছে যে ইন্ডেক্স ভালো হচ্ছে বা একটা টার্নওভারের ভালো পরিমাণ হচ্ছে, তখনই দেখা যাচ্ছে যে ইনস্টিটিউশন গুলি থেকে অনেক সেল চলে আসছে। এখন আমাদের যেটা এখনকার সিচুয়েশন হচ্ছে, আপনি যদি দেখেন যে আমাদের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 এর সেকশন 26 কতে একটা লিমিট দেওয়া আছে। যেমন সেখানে বলা আছে যে আপনার যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মানে ব্যাংক গুলি, তারা যে ইনভেস্ট করবে ক্যাপিটাল মার্কেটে, তাদের পেইড আপ ক্যাপিটাল এবং রিটেইনড আর্নিংস এবং তাদের যে টোটাল যে ইনভেস্টমেন্টের, সেখানে 25%, তাহলে 25% যদি ইনভেস্ট করে, সেখানে ধরেন ইকুইটি, শেয়ার অ্যান্ড দি বন্ড, তাহলে বন্ড অ্যান্ড শেয়ার ধরেন একটা ব্যাংকের যদি পেইড আপ ক্যাপিটাল ৫০০ কোটি টাকা হয়, তাহলে 25% হলে ১০০ কোটি টাকা এবং সাথে তার রিটেইনড আর্নিংস এবং অন্যান্য প্রিমিয়াম যেটা আছে, তাহলে সেইটার পরিমাণ খুব কম। এখন যখনই ধরেন এই বন্ড এটার সাথে যদি ইনক্লুডেড থাকে, তাহলে তো ক্যাপিটাল মার্কেটে শেয়ারে স্পেশালি ইকুইটি ইনভেস্টমেন্টটা অনেক মিনিমাম হয়ে যায়। আরেকটা যেটা ব্যাপার, যে অনেকদিন ধরে এই জিনিসটা নিয়ে কথা হচ্ছিল, সেটা হলো যে মার্কেট প্রাইস অ্যান্ড আপনার দি কস্ট প্রাইস। তো এইটা সবসময় পৃথিবীর অন্যান্য যে কোনো দেশে আপনি যদি ক্যাপিটাল মার্কেটের এক্সপোজারে দেখেন, সেটা তারা সবসময় কিন্তু ধরে হলো কস্ট প্রাইস। কিন্তু বাংলাদেশই একমাত্র দেশ যেখানে আপনি দেখবেন যে মার্কেট প্রাইস, সেই মার্কেট প্রাইসটা কখনোই হতে পারে না। তো এই জিনিসগুলি বাংলাদেশ ব্যাংকে অনেকবার অ্যাপ্রোচ করা হচ্ছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক সেই অ্যাপ্রোচের পরেও তাদের সেই যে অবস্থাটা, সেটাই তারা ধরে রেখেছে। এখন অবশেষে যেটা আমরা দেখছি যে প্রধানমন্ত্রী নিজে, যেটা নিউজ পেপারে আসছে, যে ফাইন্যান্স সেক্রেটারি, ব্যাংকিং সেক্রেটারি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মহোদয়, এদেরকে নিয়ে একটা বসার কথা শুনছি। তো এখন যেভাবেই হোক এই সিচুয়েশনটা থেকে পরিত্রাণ পেতে হবে এবং রেগুলেটরি বডি হিসেবে বাংলাদেশ ব্যাংকে পজিটিভ অ্যাটিটিউডে থাকতে হবে। আপনারা জানেন যে 2010-এ একটা কিন্তু বিশাল আমরা ক্রাইসিস সিচুয়েশনে চলে গিয়েছিলাম। এখন সেই সময়কার যদি সিচুয়েশনটা আপনি দেখেন, সেই সময়কার সিচুয়েশনে কি হয়েছিল, হঠাৎ করে আমরা দেখলাম যে নভেম্বরে একটা চিঠি নোটিফিকেশন হলো যে অল ব্যাংকে তাদের যে এক্সপোজার যেটা আছে সেটা লিমিটের মধ্যে আসতে হবে বাই ডিসেম্বর। এবং তারপরেই আমরা দেখলাম যে ব্যাংকে মানে মার্কেটে কোনো বায়ার নাই, অল আর সেলার্স। সো এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল, তখন কি ছিল, তখন আমাদের যে ব্যাংকের যত আমানত যেটা হবে, সেটা 10% পর্যন্ত তারা ইনভেস্ট করতে পারবে এবং সেই 10% যদি হতো, সেটা একটা হিউজ অ্যামাউন্ট হতো। তো তখনও দেখা গিয়েছে অনেক ব্যাংক তাদের এক্সপোজার লিমিট 10% ওভার এক্সপোজার কিন্তু আসলে 1-2 দিনে হয়নি, বছর পর বছর ধরেই কিন্তু হয়েছে অনেক দিন। জি, এবং অনেকেই বলে থাকেন যে 2010-এর পেছনে বড় একটা কারণ বাংলাদেশ ব্যাংকের সেই নির্দেশনাটা। কিভাবে দেখেন আসলে সেইটা? ধরেন
অনেকের একটা ইমপ্রেশন এইভাবে যে তখন যদি তারা যখন 20% বা 30%, এই যে 10%-এর উপরে যখন ক্রস করছিল ব্যাংক গুলি, তখন যদি তারা প্রথমেই যদি এটা বাধা দিত তাহলে কিন্তু এই ক্রাইসিসটা হয় না। কিন্তু তারপরেও তারা সাডেন একটা শর্ট টাইমের মধ্যে যে দিল, যার ফলে দেখা গেল একটা ব্যাংকের ক্যাপিটাল মার্কেটে একটা ক্রাইসিস হয়েছে। এবং সেইটার দায়িত্ব কিন্তু আপনি চাইলেই কিন্তু এড়ানো যাবে না, কারণ এখানে কিন্তু আপনাকে এই 2012 এর কিন্তু একটা নোটিফিকেশন আছে, এর পরেই সেটা করা হয়েছে যে কোনো রেগুলেটরি বডি যে কোনো ধরনের সিদ্ধান্ত নিবে যেটা প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন অথবা যেটা শেয়ার প্রাইসের সাথে এফেক্ট করবে, এই ধরনের সিদ্ধান্তে কিন্তু অবশ্যই তারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে কনসার্ন করে তারপরে নিতে হবে। এবং সেটা কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে আসা, এবং সেটা কিন্তু ল, আপনি কিন্তু সেইটাকে অ্যাভয়েড করার আপনার কোনো অবস্থা নাই। কিন্তু 2013-এ যে অ্যামেন্ডমেন্ট আনলো বাংলাদেশ ব্যাংকের ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991-এ, সেটার কারণে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট, যে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট এত কমে গিয়েছে। যেমন ধরেন অন এন অ্যাভারেজ বলছে, যেটা নিউজ পেপারের রিপোর্ট অনুযায়ী আমরা দেখি যে অ্যারাউন্ড 25% তাদের ইনভেস্ট করার কথা ক্যাপিটাল মার্কেটে, সেটাও 25% না, অন এন অ্যাভারেজ 15% যদি সব ব্যাংকের গড় ধরা হয়। তাহলে সেটা কি হচ্ছে, ধরেন যে কোনো দেশের ক্যাপিটাল মার্কেটে আপনি দেখবেন যে ইনভেস্টমেন্ট কাদের বেশি থাকে, এটা হলো ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট বেশি থাকে। বাংলাদেশে আনফরচুনেটলি যেটা আমাদের স্ট্রাকচারাল ডিফেক্ট, সেখানে 75-80% আপনি দেখবেন যে আমাদের ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স, সেখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টর নেই। এবং সেই জন্যই কিন্তু এই যে সামটাইমস আমরা যে ক্রাইসিস ফেস করি, এই ক্রাইসিস গুলি সেই রিজনেই কিন্তু উদ্ভূত হয়। সেটাই, আপনি পিএম এর মিটিং এর কথা বলছেন, সেখান থেকে ভালো কিছু আসবে সেটা আমরা প্রত্যাশা করতেই পারি। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের সাথে এসিসির মিটিং হচ্ছে, অথবা অর্থ মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন স্টেক হোল্ডারদের মিটিং হচ্ছে, এবং মিটিংকে সামনে রেখে সূচক বাড়ছে, শেয়ারের দাম বাড়ছে, আবার কমছে। আবার দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের কোনো একটা বিজ্ঞপ্তির মাধ্যমে বাজার একটু আনস্টেবল হয়ে যাচ্ছে। যে বিষয়গুলো, অনেক বিষয় তো আসলে পুঁজিবাজার আসারও দরকার নেই, যে এই বিষয়গুলোকে আপনি আসলে কিভাবে দেখেন? এইটা অবশ্যই ধরেন এই ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991, সেটা অ্যামেন্ডমেন্ট করার কথা বহুদিন, এবং আমরা এটাও জানি যে এটার ড্রাফট অলরেডি কিন্তু হয়ে গিয়েছে, অনেকগুলি ক্লজেস এখানে কিন্তু চেঞ্জ আসতেছে। কিন্তু সেম ওয়েতে আমাদের যে সেকশন 26 ক, সেইটাও আপনি কিন্তু খুব কুইক কিন্তু আপনি অ্যামেন্ডমেন্টও করে দিতে পারেন। কারণ আপনি যদি দেখেন যে বাংলাদেশ ব্যাংকের কিন্তু একটা ডিসক্রিশনারি পাওয়ার আছে, যেমন আমাদের সেকশন 45 অফ দি ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991, এবং তাদের বিধি করার বা বিধি বাতিল করারও কিন্তু একটা সেকশন আছে 121। তাহলে এই যে আইনি যে তাকে যে পাওয়ার এম্পাওয়ার দেওয়া আছে, সেই এম্পাওয়ার মাধ্যমেও কিন্তু সে অনেক কিছু করতে পারে। অ্যাট দি সেম টাইম আইনের যে চেঞ্জেস, আইনের যে অ্যামেন্ডমেন্ট, সেইটা তো তারা এটা বহু আগে থেকেই তারা ড্রাফট করছে আমি জানি, কিন্তু সেই ড্রাফট সেইটা কেন বিল আকারে বা কেন আইন আকারে সেটা পাস করানো হচ্ছে না, সেটা কিন্তু তারা করতে চাইলেই খুব শর্ট টাইমের মধ্যেই কিন্তু সেটা করে নিতে পারে। সেটাই আমরা আসলে প্রত্যাশা করি। আরেকটা জিনিস আপনি দেখবেন যে এইটা কিন্তু এই যে বিনিয়োগ সীমা, আপনি যদি দেখেন যে ইন্ডিয়াতেও কিন্তু এরকম একটা সিচুয়েশন ছিল, এবং সেই সময় ইন্ডিয়াতে 2009-এ আপনার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের কিন্তু এক নোটিফিকেশনের মাধ্যমে এই কস্ট প্রাইস হবে না মার্কেট প্রাইস হবে, তারা কিন্তু ডিসাইড করেছে। এবং এটা কিন্তু পুরো পৃথিবী, আপনি যদি ডেভেলপড স্টক মার্কেট গুলিতে যান, সেখানে কিন্তু আপনি দেখবেন যে অলওয়েজই ইটস কাউন্ট অন কস্ট প্রাইস, নট দি মার্কেট প্রাইস। সেটাই, এবং আমাদের বন্ডের মার্কেট আরো অনেক বড় হবে, অনেক বন্ড অলরেডি এসেছে। তো বন্ডের এটি যদি এক্সপোজার মধ্যে থাকে, তাহলে তো আসলে কি হতে পারে, আসলে এটা প্রভাবটাকে আপনি কিভাবে দেখেন? তাহলে আপনি দেখেন যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর আপনার এখানে কারা, মোস্টলি আপনার ব্যাংক, আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যারা আপনার লিজিং, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি, আপনার মার্চেন্ট ব্যাংক, এই যে যারা আপনার ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, এখন এর মধ্যে মেজর হলো ব্যাংক এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এবং তাদের এই 25% যে বাধা, এবং 25% পেইড আপ ক্যাপিটাল এন্ড রিটেইনড আর্নিংস এন্ড তাদের যে প্রিমিয়াম আছে, তাহলে সেখানে কত টাকা আপনি চিন্তা করেন যে পেইড আপ ক্যাপিটাল কত হতে পারে, 500 বা 1000 কোটি টাকা হবে, সেটার আপনার লিমিটটা আপনি দেখেন 25% কত হবে। তাহলে সেইটার মধ্যে যদি আপনি বন্ড ঢুকিয়ে রাখেন, ডেরিভেটিভ ঢুকিয়ে রাখেন, ডিবেঞ্চার ঢুকিয়ে রাখেন, তাহলে আপনি সেইটার বাইরে আপনি ইকুইটিতে কত টাকা ইনভেস্ট করবেন?
আমরা আসলে প্রত্যাশা করব মানি মার্কেটও ভালো থাকবে, সেই সাথে সাথে আমাদের পুঁজিবাজারটাও ভালো থাকবে সার্বিক অর্থনীতির জন্য। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আন্তরিক বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ, ল ফ্রম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার AM মাসুম। জনাব ব্যারিস্টার AM মাসুম, আমরা বিরতির আগে পুঁজিবাজার সাম্প্রতিক অবস্থানে কথা বলছিলাম, আমরা বিনিয়োগ সীমা নিয়ে কথা বলছিলাম। একটু জানবো যে সাম্প্রতিক সময়ে আমরা শেয়ার ধারণের যে বিষয়টি 30% ধারণ করতে হয় উদ্যোক্তা পরিচালকদের, এবং এই ইস্যুটা কিন্তু অনেক আগের একটা ইস্যু এবং নতুন করে আরও একটু কড়াকড়ি আরোপ করা হচ্ছে, আমরা যেটা শুনতে পাচ্ছি। তারপর আমি একটু জানতে চাই, আসলে ওইভাবে আসলে আমরা কিন্তু কোনো অ্যাকশন দেখি না, ক্রিমিনাল অ্যাকশন বলেন অথবা কোনো পদক্ষেপ এসিসির তরফ থেকে কঠোর কোনো পদক্ষেপ কিন্তু এই যে 30% শেয়ার যে হোল্ডিং করতে হবে সেই বিষয়ে আমরা দেখি না। কি করা যেতে পারে, কি মনে করছেন এই বিষয়টাকে নিয়ে আপনি? আসলে আপনি সেটা আমি বলবো না যে কমিশন কিন্তু অনেক পদক্ষেপ নিচ্ছে। আপনি যদি দেখেন 2011-এ প্রথম নোটিফিকেশন আসে যে ইচ ইন্ডিভিজুয়ালকে 2% এবং জয়েন্টলি কোম্পানির 30% স্পন্সরদেরকে থাকতে হবে, কিন্তু সেটা আবার 2019-এ আরেকটা নোটিফিকেশনের মাধ্যমে আবার বলা হলো। কিন্তু যখনই নতুন কমিশন আসলো 2020, আপনি দেখেছেন যে স্পেসিফিকলি 10 ডিসেম্বরে যে নতুন সার্কুলার দিল, এবং তখনকার আপনার যারা 2%-এর নিচে ছিল যাদের ডাইরেক্টরশিপ, প্রত্যেকেরটা কিন্তু অটোমেটিক্যালি ভ্যাকেট হয়ে গেল, যে তারা যারা 2% হোল্ড করছে না। তার মানে হলো এখন যারা 30%, তখন কিন্তু আপনি দেখেছেন কিনা আই থিঙ্ক অ্যাবভ 47 কোম্পানিজ যাদের কিন্তু এই 30% ছিল না, এবং এই ডিফেক্টিভ ইস্যুটা তাদের ভিতরে ছিল, এবং সেখান থেকে কিন্তু কমে এখন 25টা কোম্পানিতে আসছে। তার মানে হলো এই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদেরকে প্রেসার দিয়ে, তাদেরকে বুঝিয়ে, তাদেরকে বিভিন্ন ভাবে ফ্যাসিলিটেট করে, এই ভাবে তাদেরকে এই তাদেরকে নানা সময় সুযোগ দেওয়া হয়েছে, সময়টা বাড়ানো হয়েছে তাদের জন্য, ভালোভাবে এটাকে রান করা যায়। কিন্তু এখন এই যে 25 কোম্পানি, তাদেরকেও কিন্তু এসএসসি টাইম টু টাইম লিখতেছে, এবং সেটা কিন্তু এখন যেটা এসএসসি আসছে, ধরেন প্রত্যেকটা কোম্পানি যাদের নাই তাদের এখানে দুজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর করে কিন্তু বোর্ড রিকনস্ট্রাক্ট করে দিতে পারে। এবং আরেকটা জিনিস আপনি যদি দেখেন, আমরা যেটা এসএসসি হয়তোবা এট সাম পয়েন্ট এই ক্রিমিনাল অ্যাকশনের দিকে যেতে পারে, সেটা হলো আপনি যদি দেখেন আমাদের যে ডিএসসি লিস্টিং রেগুলেশন 2015, সেই 2015 রুল 7, সেখানে কিন্তু একটা আন্ডারটেকিং দিতে হয় কোম্পানি সেক্রেটারি, ম্যানেজিং ডাইরেক্টর এবং কয়েকজন বোর্ডের ডাইরেক্টর যারা, তো সেখানে বলে দিতে হয় যে সিকিউরিটি এক্সচেঞ্জের যত রুলস রেগুলেশন আছে সব তারা কমপ্লাই করবে, এবং যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং এই ধরনের কোম্পানির ডেভেলপমেন্টের সেই ধরনের কাজগুলি করবে, এবং সেটা কিন্তু আন্ডারটেকিং দেওয়া। তাহলে রুল 34 অনুযায়ী তারা যদি শেয়ার বিক্রি করতে চায় বা শেয়ার কিনতে চায় যে কোনো স্পন্সর, তাকে কিন্তু ডিসক্লোজার দিতে হয় এক্সচেঞ্জ এবং কমিশন দুটো জায়গায়। কিন্তু সেই জায়গায় তো তারা ডিসক্লোজার না দিয়ে তারা কিন্তু শেয়ারগুলি বিক্রি করেছে। তো যেহেতু বিক্রি করেছে, তাহলে কিন্তু তাদের এগেইনস্টে যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চায়, তাহলে সেকশন 14, যেটা কিন্তু সর্ট অফ এটা কিন্তু আপনার ফ্রডের মধ্যে আসবে, এবং যদি সেকশন 17 অ্যাপ্লাই করেন, আপনি কিন্তু সেকশন 24-এ তাকে 5 বছরের জেল এবং 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। আর যদি ফলস স্টেটমেন্ট, এই যে টাইম টু টাইম তারা স্টেটমেন্ট দিয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে, সেখানে যে ফলস স্টেটমেন্ট দিয়েছে সেটার জন্য কিন্তু সেকশন 18 এবং আপনি প্রায় সেকশন 22-তে অ্যাজ মাচ অ্যাজ ফাইন আপনি করতে পারেন। তাহলে কিন্তু যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন চায়, তাহলে আমাদের যে অর্ডিন্যান্স 1969 অনুযায়ী তাদেরকে এগেইনস্ট ক্রিমিনাল পানিশমেন্ট বা ক্রিমিনাল অ্যাকশন নিতে পারে। বাট কমিশন কিন্তু এই দিকটা একেবারে লাস্ট স্টেজ হিসেবে তারা চিন্তা করে। তারা চায় যে যারা উদ্যোক্তা আছে, যারা কোম্পানি রান করছে, তাদেরকে কিভাবে ফ্যাসিলিটেট করে যাতে তারা রুলস রেগুলেশন মেনে কোম্পানিগুলিকে হেলদি করা যায়, প্রেশার না দিয়ে। তো সেটা অলরেডি আমার মনে হয় অনেকবার করা হয়েছে, লাস্ট স্টেজে চলে আসছে, তারপরে কমিশন হয়তোবা অন্যদিকে যেতে পারে। আমরা সেটা প্রত্যাশা করবো। আমরা একদমই শেষের দিকে একটু ছোট করে জানতে চাইবো, আমরা জানি যে বিমান সহ 17টি প্রতিষ্ঠানকে এসিসি চিঠি দিয়েছে লিস্টিং এর জন্য অথবা শেয়ার অফলোডের জন্য, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে ধরেন
আমাদের যদি আপনি 2010-এর সময় দেখেন, তখনও কিন্তু আমাদের প্রায় 25টা রাষ্ট্রায়ত্ত কোম্পানিকে কিন্তু মানে লিস্টেড হওয়ার জন্য বলা হয়েছিল যে তারা লিস্টেড হবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখনো চেষ্টা করতেছে এই যে 17টা কোম্পানি, এরা কিন্তু মোস্টলি যারা প্রফিটেবল কোম্পানি, যারা প্রফিট মেক্স করে, এদেরকে চেষ্টা করতেছে তাদেরকে আনার জন্য। তো এখন আপনি যদি ডেভেলপড স্টক এক্সচেঞ্জ গুলিকে দেখেন, ইভেন আপনি যদি ইন্ডিয়াতে দেখেন, তাদের অ্যারাউন্ড 5000 কোম্পানি লিস্টেড, বা চায়না বা কানাডা বা যদি আপনি ইউএসএ দেখেন 4500-5000 কোম্পানি তাদের লিস্টেড। সেখানে আমাদের অনলি আপনি 350 অ্যারাউন্ড ধরেন কোম্পানি যদি লিস্টেড হয়, তাহলে তো আমাদেরকে এখানে অনেক কাজ করতে হবে, এবং সেই কাজটা করার জন্য কিছু বাধ্যবাধকতা আমার মনে হয় ভালো কোম্পানিগুলিকে ক্ষেত্রে করা উচিত। সেটা যেমন ধরেন আমাদের কিছু আইন হয়তো বা পরিবর্তন করা লাগবে, যেমন আমাদের আপনার প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যাক্ট আছে 1998, এবং সেই আইন অনুযায়ী যেমন বলা আছে যে কোনো ধরনের আপনি ডিসক্রিমিনেশন করা যাবে না। তাহলে ডিসক্রিমিনেশন ফরেন কোম্পানি এবং লোকাল কোম্পানির সাথে করা যাবে না। যদি তা না করা যায়, তাহলে আপনি তো যারা বড় বড় কোম্পানি, বাংলাদেশে মাল্টিন্যাশনাল যে কোম্পানি আছে, সেই কোম্পানিগুলিতে আপনি ফোর্স করতে পারেন না লিস্টেড হওয়ার জন্য। তাহলে তাকে তো আপনি ইন্সপায়ার করতে হবে। তাহলে যদি ইন্সপায়ার করতে হয়, তো যে কোনো কোম্পানি লিস্টিং হবে তো দুইটা কারণে। একটা কারণ হলো যদি তার এক্সটার্নাল ফাইন্যান্স প্রয়োজন হয়, আরেকটা কারণ হলো তার যদি ভ্যালুয়েশনের দরকার হয়। তাহলে আপনাকে এই বড় বড় কোম্পানি, যেগুলি মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদেরকে বুঝাতে হবে যে তাদের নেসেসিটিটা কি, যে এই কোম্পানিগুলি লিস্টেড করা। ইভেন বাংলাদেশে যেগুলি বড় ভালো কোম্পানি বা গ্রুপ অফ কোম্পানি যারা আছে, তাদেরও দেখা যায় ফ্যামিলি ওরিয়েন্টেড বিজনেস, তারা ওই ফ্যামিলি ট্রি থেকে আর বেরোতে চায় না, তাদেরকেও বুঝাতে হবে। অ্যাট দি সেম টাইম আমাদের গভর্নমেন্টকে কিন্তু ফিসকাল ইনসেন্টিভ দিতে হবে। যেমন আমাদের কমিশন কিন্তু এরা এসেই কিন্তু অনেক চেষ্টা করেছে কিভাবে ফিসকাল ইনসেন্টিভ এখানে বাড়ানো যায়। যেমন আপনি ধরেন ট্যাক্স এবং ভ্যাটের যে রেটটা লিস্টেড কোম্পানি এবং আনলিস্টেড কোম্পানির সাথে, সেইটা কিন্তু গ্যাপটা বাড়াতে চেয়েছিল, কিন্তু সেইটা কিন্তু গভর্নমেন্ট যেভাবে করা উচিত ছিল আমার মনে হয় গ্যাপটা সেইভাবে কিন্তু, যেমন আগে 10% ছিল, এখন তার চেয়ে কমিয়ে দিয়েছে। এখানে মিনিমাম গ্যাপ আমার মনে হয় 15% হওয়া উচিত। অনলি তখনই তো আপনার ভালো কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানি তারা লিস্টেড হতে ইন্সপায়ার হবে, আদারওয়াইজ আপনি তো তাদেরকে আর ফোর্স করতে পারেন না। আর সেই আইনও তো আমাদের দেশে এখন নাই যে আপনি কাউকে জোর করে বা বলতে পারেন যে তুমি লিস্টেড হও। তাহলে লিস্টেড করতে হলে তাকে ইন্সপায়ার করতে হবে, তাকে ইনসেন্টিভ দিতে হবে, অনলি দেন তারা আপনার লিস্টেড হবে, আদারওয়াইজ তো তারা লিস্টেড হতে চাবেন। জি, আমরা সেটা প্রত্যাশা করি, এবং আমরা প্রত্যাশা করব বড় বড় ভালো ফান্ডামেন্টাল কোম্পানি বাজার তালিকাভুক্ত হবে, এবং সেই সাথে বড় বড় বিনিয়োগকারীও তাদের সাথে বাজারে আসবে, সেই প্রত্যাশা নিয়েই শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ, ল ফ্রম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার AM মাসুম। দর্শক, এবার নিচে আরও একটা বিরতি, বেলা 2টা 35 মিনিটে আবারও ফিরে আসবো বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।